কাল বস আমাকে একটা লেটার টাইপ করার জন্য বলেছে, তোমার টার্মিনেশন লেটার। আর শোনো, একটু তাড়াতাড়ি চাকরি খুঁজে নিও, না হলে বাধ্য হয়ে ওই ধানবাদের বাড়িটা বিক্রি করতে হবে আমায়। ইওর অনার, আমি জানি না আমার সাক্ষী কেন এখানে এসে সাক্ষ্য পরিবর্তন করে দিয়েছে। যে জাসির মৃত্যুর কোনো প্রত্যক্ষদর্শী উপস্থিত নেই, এই জন্যে কোর্ট গীতিকা সিন্ধের বক্তব্যকে সত্যি মেনে নিয়ে গীতিকা সিন্ধেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আমি ছাড়া পেয়ে গেছি। ছাড়া পেয়ে গেছি? আমি বলেছিলাম না সত্যি সব সময় জয়। বল না, আমি বলেছিলাম তো। ওই গীতি, এবার কিন্তু তোর বাড়ি গিয়ে তোর হাতে তৈরি মিঠাই খাবো। স্যার, মিসেস সিন্ধে দেখা করতে এসেছেন। প্লিজ। কথায় বলে যে ন্যায় সবসময় শক্তিশালী মানুষরাই করতে পারে, কিন্তু শক্তি তো তার কাছেই আছে না যে মনের দিক থেকে শক্ত। আজ যদি আপনি সত্যির পাশে এসে না দাঁড়াতেন তো আমার মেয়ে কখনোই নির্দোষ প্রমাণ হতে পারত না। আপনার মেয়ে নির্দোষ, সেটা কোর্টের সিদ্ধান্ত, আমার নয়। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, কিন্তু আপনার সাক্ষী কোর্টে এসে মিথ্যে বলবে না, সেই সিদ্ধান্তটা তো আপনারই ছিল না রন্ধবাবু। আমি জানি যে যতটা করা কথা আমি আপনাকে বলেছি তার জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমি এটাও জানি যে যদি আপনি ক্ষমা না করতেন তো গীতি কোনোদিনই ন্যায় পেত না। আমি একজন মা রন্ধবাবু, বুঝতে পারি আমি যে আপনার উপর দিয়ে কি যাচ্ছে এখন। সবাই এটা মনে করছে যে সত্যির জয় হয়েছে, আমিও এটা মানি যে সত্যির জয় হয়েছে। কিন্তু কেউ এটা জানে না এই জয়ের ফলে আপনি কি হারালেন। জেসি আমারও ছেলে হতে পারত, ও যে কোনো কারোর ছেলে হতে পারত। আমি ওকে আপনার জন্য ফিরিয়ে তো আনতে পারবো না, কিন্তু এটা অবশ্যই বলবো যে জেসি যেখানেই থাকুক না কেন আজ ওর আত্মা নিশ্চয়ই শান্তি পাবে।
তাড়াতাড়ি যান, ছেলে মেয়েরা আপনার অপেক্ষা করছে। গীতিকাও হ্যাঁ, তুই কি একটা নতুন অ্যালবাম নিয়ে এসেছিস নাকি শুনলাম আমি। আরে দিদি, তুই ওই ব্যাকস্ট্রিট বয়েজের নতুন গানগুলো শুনেছিস? আচ্ছা ঠিক আছে, আমি তোকে খাওয়ার পর শোনাচ্ছি। খুব ভালো। শোন এদিকে আয়, আমাকে একটু হেল্প করে যা, বাকি সবকিছু পরে শোনা। আরে দিদি তুই এখানে বস, বাবা আমি তো আসছি। এনে গৌরব কয়েকদিনের মধ্যে কতটা ম্যাচিউর হয়ে গেছে দেখেছিস? হ্যাঁ, যেরকম ম্যাচিউর কথা বলে না, মাঝে মাঝে তো অবাক হয়ে যায় একদম, তাই না? চলো দেখ, সব তোর পছন্দের জিনিস বানিয়েছি। চাইনিজ কার পছন্দ? আমি মাঞ্চুরিয়ান সার্ভ করব। আচ্ছা দিচ্ছি। আচ্ছা দিদিকে আগে দিচ্ছিস, আমি ভাবলাম নিজের জন্য চাইছিস। গীতি পেঁয়াজ নিবি? এই নে। আর এই দেখ ডালও তো তোর পছন্দের, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এতে। কতদিন পরে রান্নাগুলো হলো, একসঙ্গে বসে খাবো। হ্যাঁ এই না, এইটা তোর ফেভারিট। ওকে, চামচ চাই? আর পাপড় তো খাবি না? দেখ শোনা, আমাদের সঙ্গে যত কিছু খারাপ হওয়ার কথা ছিল সব হয়ে গেছে। এখন যা কিছু হবে আমাদের সঙ্গে সব ভালোই হবে। বুঝতে পারছিস? চল খেয়ে নাও। আমি বলছিলাম কি করুন, মার্কেটে সবার আগে পয়সা চলে, ভাগ্য পড়ে। তোমার কাছে পয়সা আছে তো ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট আছে তো লাভ আছে। দেখ ভাই, আমার তো এটাই মনে হয় যে আজকের ডেটে পয়সা কামানোর একমাত্র জায়গা হলো শেয়ার মার্কেট, আর কিছু না। আরে ভাই, পয়সা দিয়েই তো পয়সা আসে। হ্যাঁ, এটার মানে হলো মদ খাওয়ানোটা তোকে বেকার যায়নি। তার মানে? দেখ ভাই, আমি তো অত শত বুঝি না, কিন্তু তুই আছিস মাঝখানে, আমার ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আচ্ছা কথা বল, এতে পয়সা কত লাগবে? কত দিতে হবে প্রথমে শুরুতে?
দেখ ভাই, বড় গেম খেলতে গেলে তো কম করে 50 লাখ টাকা তো দরকার। $50 লাখ? দেখো বস, যদি কোটিপতি হতে চাও লাখ টাকা তো দিতেই হবে না। আরে 100,000 টাকা দিয়ে কি আর কোটিপতি হওয়া যায়? হ্যাঁ, চিয়ার্স। কোটিপতি তো হবই, হতেই হবে। এই নাও জল। দেখলে দেখলে আমার মেয়ে কত বুদ্ধিমতী হয়ে গেছে। 1 মিনিটে সব কাজ করে ফেললো। আর নিজেকে দেখো, একটু কাজের জন্য বাড়ি মাথায় করে তুলছো, তাই না গীতি? এই তোর হাতে ব্রেসলেট ব্যাঙ্গলস কি? ব্রেসলেট কে দিয়েছে এটা? প্যাডি। প্যাডি? ওই জেলে আমার সঙ্গে একটা মেয়ে ছিল, ও ভাবতো যে পয়সা দিয়ে সবকিছু হয়ে যায়। ও তো এটাও বলতো যে যে আমার কোর্টের কেস চলতেই থাকবে আর আমি নাকি এখানেই থাকবো, আর যদি আমি পয়সা দিই তাহলে আমি এক্ষুনি বাইরে বেরিয়ে যাব। কিন্তু আমি ওকে বললাম যে আমার মা বাবা সত্যের উপর বিশ্বাস করে, আর আমিও, আর ওরা আমাকে এখান থেকে নিশ্চয়ই বের করবে, আর তাও কোনো টাকা না দিয়েই। কেননা ন্যায় কেনা যায় না, তাই না মা? হ্যাঁ। আর এতদিনে তো বুঝেও গেছে ও ভুল ছিল আর আমি ঠিক, কারণ যদি সত্যিই সবকিছু টাকা দিয়ে হতো তাহলে আমি ভিতরে থাকতাম আর প্যাডি বাইরে। মা, আমার টাই। হ্যাঁ, সামনেই রাখা আছে, পাচ্ছে না। আসছি আমি। মা আমি দেখছি। তুমি শুনলে না গীতির কথা? শুনছিলাম। আমাদেরও তো গীতিকে ছাড়ানোর জন্য প্রমাণ কিনতে হয়েছিল। যদি কখনো জানতে পেরে যায় তখন? যে আদর্শের শিক্ষা ওকে আমরা ছোটবেলা থেকে দিয়েছি, সেই আদর্শের থেকেই ওর ওর বিশ্বাস চলে যায়, তো আমরা কি করব? আমিও সে কথাটাই ভাবছিলাম। ওর সামনে কখনো এসব কথা আর বলবো না আমরা। পূজা, পূজা মা, এসব কি? ও, আই এম সরি স্যার। আরে ওকে, কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ স্যার, আমি আমার চাকরির ব্যাপারে ভাবছিলাম। যদি যদি আপনি একবার বসের সাথে কথা বলতেন তাহলে। আমি অলরেডি বসের সাথে কথা বলে রেখেছি, কিন্তু যা কিছু হয়েছে আর তাতে কোম্পানির যা ক্ষতি হয়েছে সেটা তো তুমি অস্বীকার করতে পারো না। এনিওয়েজ, তবু আমি সুযোগ বুঝে একবার স্যারের সাথে কথা বলবো, ঠিক আছে? বাকিটা তোমার ভাগ্য। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আরে ম্যাডাম, অপরিচিতের মতো অন্যদিকে তাকিয়ে কোথায় চলে যাচ্ছেন আপনি? হ্যাঁ, আমিও তো বসে আছি এখানে আপনার সঙ্গে দেখা করার জন্য। কে? আরে এটা রেখে দিয়েছি তোমাকে দেখানোর জন্য অনেকক্ষণ থেকে।
আর তুমি চলে যাচ্ছ আমার দিকে না তাকিয়ে, কথাটি না বলে। না দেখো কি আছে, দেখো দেখো। এটা কি? দেখো, লাভ লেটার তো লিখিনি আমি। দেখো না, দেখলেই বুঝতে পারবে। বাংলো ফর সেল ইন ধানবাদ সিটি, 5000 স্কোয়ার ফিট প্লট, 2500 স্কোয়ার ফিট। করণ সিং, এসব কি করণ? আরে আবার সেই এটা কি এটা কি? বিয়ের বিজ্ঞাপন তো এটা নয়। সেটা তো হয়ে গেছে তোমার সাথে। কিন্তু তুমি এটা কি করে করতে পারো? আমি যা খুশি করতে পারি, কিন্তু এখনো পর্যন্ত কি বা করেছি? আমি তো একটা নমুনা দেখাচ্ছি। এটা ভাবো যে বিজ্ঞাপনটা যদি আমি কাগজে ছাপিয়ে দিই তাহলে কি হবে। করণ, তুমি যা বলছো আমি সব করছি। আমি চাকরিও করছি। কতদিন আর? এক সপ্তাহ। তাহলে তারপরে? তারপর কি? তারপর আমি অন্য কিছু একটা খুঁজে নেব। দেখো, তুমি আমার কাছে টাকা চেয়েছিলে, আমি সেটাও অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। আরে শুধু কথায় কতদিন চলবে ভাই? কতদিন চালাবো কথা দিয়ে? শুধু কথা দিয়ে আমার কাজ চলবে কি করে? আমার দরকার ক্যাশ। হ্যাঁ, ক্যাশ কবে দেখবো বলো? কবে দেখবো? কবে কবে বলো? কবে? আমি সত্যি চেষ্টা করছি। চেষ্টাতে তো কিছু কাজ চলবে না পূজা। এখন তো একটা অলৌকিক কিছু করতে হবে তোমাকে। আর তুমি যদি কিছু অলৌকিক না করতে পারো, আমায় করতে হবে। আর আমি যদি অলৌকিক কিছু করি তো ভেবে নাও। আর এই কথায় তুমি এত ইমোশনাল হয়ে পড়ছো কেন? হ্যাঁ, বাড়ি দেও একটা ইট সিমেন্ট পাথরের, তার জন্য এত ইমোশনাল হলো কোত্থেকে? ওটা শুধু ইট কাঠ বালি সিমেন্ট নয় করণ, ওটা আমাদের বাড়ি, বাবা বানিয়েছিল। তারপরেই ওপরে পাড়ি দিলেন। না না, রাগের ব্যাপার না, যা বলছি সেটা শোনো, মন দিয়ে শোনো। ওই বাড়িটা কেন বানিয়েছিলেন তোমার বাবা? এই জন্যই না যে মেয়েদের বিয়ে হয়ে যাবে, তারা শ্বশুরবাড়ি চলে যাবে, তারপর ওই বাড়িতে দুজন একসঙ্গে থাকবেন আরাম করে, আয়েশ করে। কিন্তু বাবা তো এখন নেই, শুধু মা একা অত বড় বাড়িতে থেকে কি করবে? তাই আমার মনে হয় ওটা বিক্রি করে দেওয়াই ভালো। বাজার ভালো আছে, ভালো দামই পাবে। মা অসুস্থ করণ, বাড়ি বিক্রির কথা শুনতে পেলে উনি কষ্ট পেতে পারেন। বাড়ি বিক্রি করার সাথে ওনার দুঃখ পাওয়ার কি আছে? ওনার কি সম্পর্ক? বাড়ি বিক্রি করলে উনি দুঃখ পাবেন কেন? ওনার দুঃখ কিসের? বাড়িটা কার নামে বলো? বাড়িটা কার নামে এখন? তোমার। আর ওটা বিক্রি করবে কে? কে বিক্রি করবে বাড়িটা? তুমি। তাহলে আমার নামে বাড়ি, আমি বিক্রি করব, আর দুঃখ তোমার মা পাবেন। এটা কি হিসেবে বলো ভাই? হ্যাঁ, এটা তো কোনো কথাই না। আর আমাকেও তো কোটিপতি হতে হবে, পয়সা আসবে কোত্থেকে? কোটিপতি হতে গেলে এটা বেচতেই হবে আমাকে। আর তোমার স্বামী হবে কোটিপতি, তাহলে কোটি টাকা তো তোমারই হবে নাকি? কিন্তু মা কোথায় যাবে করণ? দেখো বুঝে, আমি ঠিক করে নিয়েছি, তোমার মাকে থাকতে হবে বৃদ্ধাশ্রমে। এখন এই কথাটা তাকে বলবে কে, তুমি না আমি? এটা 1-2 দিনের মধ্যে ঠিক করে আমায় জানিয়ে দিও, ওকে?